আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো রয়েছো। সায়েন্স স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে বায়োলজির একটি গুরুত্বপূর্ণ অংশ কোষ রসায়ন, এই কোষ রসায়ন নিয়ে আলোচনা করব। আমি অনেক ছাত্রের মুখে বলতে শুনেছি যে কোষ রসায়নের যে কেমিক্যাল স্ট্রাকচারগুলো রয়েছে এগুলো অত্যন্ত কঠিন, কিন্তু বাস্তবে সেগুলো কঠিন নয়। তো এখানে অনেকগুলো বিষয় গুরুত্বপূর্ণ হলেও আজকে মূলত আমি গ্লুকোজের গঠন নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি প্রথমে আসি গ্লুকোজের সংকেতের কথায়। যে গ্লুকোজের সংকেত হলো C6H12O6। এই সংকেতের ভিতরে 6টি কার্বন রয়েছে, আর কিছু হাইড্রক্সিল মূলক রয়েছে, আর কিছু হাইড্রোজেন পরমাণু রয়েছে। তো এখানে যে জিনিসটা মনে রাখতে হবে, এই গ্লুকোজ অণুকে বলা হয় মনোস্যাকারাইড। তাহলে প্রথমে আমরা জেনে নেব যে মনোস্যাকারাইড কি। মনোস্যাকারাইড বা স্যাকারাইড হলো পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন। তাহলে এই পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন মানে বোঝায় যে যৌগের অণুতে অনেকগুলো হাইড্রক্সিল মূলক অর্থাৎ অ্যালকোহল মূলক রয়েছে এবং সেই সাথে অ্যালডিহাইড মূলক বা কিটোন মূলক রয়েছে, তাদেরকে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন বলা হয়। তো গ্লুকোজ এরকম একটি অণু, সেটার একটি গঠন দেখলে আমরা সহজে এটি বুঝতে পারবো। আচ্ছা, আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি, দেখতে পাচ্ছি এখানে গ্লুকোজ অণুর সংকেত হলো C6H12O6। এই সংকেতকে যদি আমরা ভেঙে লিখি বা গাঠনিক সংকেত আকারে লিখি, তাহলে আমরা এরকম একটি সংকেত পেয়ে যাব। তাহলে এই সংকেতে আমরা দেখতে পাচ্ছি হাইড্রক্সিল মূলক রয়েছে 5টি, 1 2 3 4 5। এই 5টি হাইড্রক্সিল মূলক, অর্থাৎ এটা একটি পলিহাইড্রক্সি যৌগ এবং সেই সাথে এখানে একটি অ্যালডিহাইড মূলক রয়েছে, এই কারণে এটাকে বলা হচ্ছে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড। এখন এই গ্লুকোজ অণুর দুই ধরনের গঠন হয়। বিজ্ঞানী ইমিল ফিশার 1819 সালে একটা গঠন প্রস্তাব করেন, যেটা হচ্ছে সরল শিকল গঠন। অর্থাৎ এই গঠনটাই আমাদের সরল শিকল গঠন। এই গঠন থেকেই মূলত এই চাকরির গঠনটি সৃষ্টি হয়। এখন এখানে কয়েকটি বিষয় আমাদেরকে জানতে হবে। সেটি হচ্ছে যে গ্লুকোজ অণুতে 4টি অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন রয়েছে। অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন আসলে কি? অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন হলো ওই সকল কার্বন যে কার্বনের 4টি যোজনীতে 4টি ভিন্ন গ্রুপ বা পরমাণু যুক্ত থাকে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই যে CH2 মূলক রয়েছে, এখানে 4টি পরমাণু যুক্ত নেই। একটি কার্বনের সাথে একটা হাইড্রোজেন পরমাণু, একটা অক্সিজেন রয়েছে এবং নিচের দিকে আমাদের এই পুরো অংশটুকু মিলে যদি একটি গ্রুপ ধরি, তাহলে এই কার্বনের সাথে 3টি গ্রুপ যুক্ত রয়েছে, যার কারণে এই প্রথম কার্বনটি কাইরাল কার্বন নয়। দ্বিতীয় কার্বনের দিকে লক্ষ্য করি, এখানে যে প্রথমে এই পাশে একটি OH মূলক রয়েছে, এই পাশে একটা CHO মূলক রয়েছে, এই পাশে একটা হাইড্রোজেন রয়েছে, আর এই পুরোটা অংশ মিলে একটি মূলক রয়েছে। তার মানে এই কার্বন আমাদের কাইরাল কার্বন। এরকম ভাবে জৈব গ্লুকোজ অণুতে 4টি কাইরাল কার্বন রয়েছে। এই কাইরাল কার্বনগুলোকে আমি স্টার চিহ্নিত করছি, এই 4টি কাইরাল কার্বন। তাহলে এই 4টি কাইরাল কার্বনের দিকে যদি লক্ষ্য করি, সবচেয়ে দূরবর্তী কার্বন হবে এই কার্বনটি। অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা নাম্বারিং করি, তাহলে এটা হলো প্রথম কার্বন 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হলো 5, আর এটা হলো 6। এখন নামকরণের যে ধারা, সেক্ষেত্রে নাম্বারিং হবে অ্যালডিহাইড মূলক সর্বপ্রথম, যার কারণে সবচেয়ে দূরবর্তী কার্বন হলো 5 নম্বর কার্বন। আর এই 5 নম্বর কার্বনের OH মূলকটি ডান পাশে রয়েছে, এই কারণে এটাকে বলি আমরা ডি গ্লুকোজ। এটাকে আমরা বলি ডি গ্লুকোজ, ডি গ্লুকোজ, ডি গ্লুকোজ। আচ্ছা, এখন এখানে আমরা জানি স্বভাবতই যে প্রতিটা যৌগে যতগুলো কাইরাল কার্বন থাকে, সেই কাইরাল কার্বনের উপর ভিত্তি করে তার অনেকগুলো সংকেত হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি গ্লুকোজ অণুতে 4টি কাইরাল কার্বন থাকায় এর সংকেতের সংখ্যা হবে 2 টু দ্য পাওয়ার n সংখ্যক, অর্থাৎ 2 টু দ্য পাওয়ার 4 = 16টি। তার মানে এই C6H12O6 এই সংকেত থেকে এরকম 16টি গঠন সৃষ্টি করা সম্ভব। এই 16টি গঠন কিভাবে সৃষ্টি হতে পারে? এইভাবে যে এখানে OH মূলকটি আমার ডান পাশে রয়েছে, এই OH মূলকটি বাম পাশে দিলে এরকম একটা নতুন কনফিগারেশন তৈরি হবে, এটি একটি যৌগের সংকেত হতে পারে। তারপরে OH মূলকটি এখানে বাম পাশে রয়েছে, এই 3 নম্বর কার্বন, এই OH মূলকটি যদি ডান পাশে দেই, তাহলে এখানেও একটি নতুন গঠন সৃষ্টি হতে পারে। ঠিক এভাবে 16টি গঠন সম্ভব। এর ভিতরে আমাদেরকে লক্ষ্য করতে হবে এই ডি গ্লুকোজ যেটা পাওয়া গেল, সেটা দূরবর্তী কার্বন, অর্থাৎ দূরবর্তী কাইরাল কার্বন 5 নম্বর কার্বনের OH মূলকটি ডান পাশে রয়েছে, এই কারণে এটাকে বলা হচ্ছে ডি গ্লুকোজ।
এই ওএইচ মূলকটি যদি বাম পাশে থাকতো তাহলে আমরা সেটাকে বলতাম এল গ্লুকোজ। ডি গ্লুকোজ মানে বোঝায় ডেক্সট্রো রোটেটরি গ্লুকোজ, অর্থাৎ আলো একবর্ণী এক সমতুল্য আলো যদি এই গ্লুকোজ অণুর উপর পড়ে তাহলে এটি আলোর তলকে ডান দিকে ঘুরায় দেয়, এই কারণে এটাকে বলা হচ্ছে ডি গ্লুকোজ। এবং এল গ্লুকোজ মানে হচ্ছে যে একবর্ণী এক সমতুল্য আলো যদি এই গ্লুকোজ অণুর উপরে আপতিত হয় তাহলে এটি আলোর তলকে বাম দিকে ঘুরায় দিবে, লেভো রোটেটরি। সেখান থেকে ডি এবং এল নামকরণ করা হয়েছে। এখন আসি চাকরি গঠনের বেলায়। এখানে দেখতে পাচ্ছি যে অ্যালডিহাইড মূলক রয়েছে 1 নম্বর কার্বনে এবং 5 নম্বর কার্বনে রয়েছে ওএইচ মূলক। এই অ্যালডিহাইড মূলক এবং ওএইচ মূলকের মধ্যে একটি সংযোগ তৈরি হয় চাকরি গঠনের ক্ষেত্রে। অর্থাৎ এই ক্ষেত্রে এই অবস্থায় যখন যাবে চাকরি গঠনের জন্য তখন আমরা লক্ষ্য করি একটু যে এখানকার এইচ পরমাণুটি গিয়ে এখানে এই অক্সিজেনের সাথে যুক্ত হবে। তাই এইচ পরমাণু গিয়ে যদি অক্সিজেনের সাথে যুক্ত হয় তাহলে হয়ে যাবে এরকম ওএইচ। আর একটি হাইড্রোজেন পরমাণু এখানে যেটি রয়েছে সেই হাইড্রোজেন পরমাণুটি এই। তাহলে আবারও বলছি যে এখানকার এইচ পরমাণুটি গিয়ে 5 নম্বর কার্বনের এইচ পরমাণু ওএইচ এর এইচ পরমাণুটি গিয়ে যখন 1 নম্বর কার্বনে যুক্ত হবে তখন সেখানে হয়ে যাবে ওএইচ। আর এইচ যে পরমাণুটি রয়েছে সেটা এখানে লেখা হয়েছে। তাহলে আমরা এখানে যদি নাম্বারিং করি তাহলে এটা হবে 1 নম্বর কার্বন, এটা হলো 2 নম্বর কার্বন, এটা হলো 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা হচ্ছে 6 নম্বর। এখন ঠিক এই যে সৃষ্ট যে ওএইচ মূলক, এই ওএইচ মূলক যদি ডান পাশে থাকে তাহলে সেটা হবে আলফা ডি গ্লুকোজ, অর্থাৎ এটা হবে আলফা ডি গ্লুকোজ। সৃষ্ট ওএইচ মূলকটি যদি ডান পাশে থাকে তাহলে আলফা ডি গ্লুকোজ, আর সৃষ্ট ওএইচ মূলক যদি বাম পাশে রাখি তাহলে সেটা হবে বিটা ডি গ্লুকোজ। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে এই সরল গঠন থেকে যখন এরকম চক্রাকার গঠন সৃষ্টি হচ্ছে তখন দুই ধরনের সমাণু তৈরি হচ্ছে, দুই ধরনের আইসোমার তৈরি হচ্ছে। তাহলে একটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ আর একটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ। এই আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজকে যদি আমরা চক্রাকারে লিখি, অর্থাৎ এই গঠন থেকে যখন এরকম গঠন সৃষ্টি করব এবং এই গঠন থেকে যদি এরকম গঠন সৃষ্টি করবে তখন কি দাঁড়াবে আমরা লক্ষ্য করি। এই ক্ষেত্রে কিছু ওএইচ মূলক ডান পাশে রয়েছে, কিছু ওএইচ মূলক বাম পাশে রয়েছে। এই ডান পাশের ওএইচ মূলকগুলো আমরা নিচে দেব এবং বাম পাশের ওএইচ মূলকগুলো আমরা উপরে স্থান দেব, তাহলে আমরা এটা বুঝতে পারবো। শুধু কাইরাল কার্বনের ওএইচ মূলকগুলো। তাহলে এখানে আমাদের 1 নম্বর কার্বন, এটাকে আমরা একটু ঘুরাই নিই, এরকম করে ঘুরাই নেব। ঘুরাই নিলে পরে 1 নম্বর কার্বন হবে এটা, 2 নম্বর এটা, 3 নম্বর এটা, 4 নম্বর এটা, 5 নম্বর এটা, অর্থাৎ প্রত্যেক কর্নারে এখানে একটি করে কার্বন রয়েছে। এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, আর আরেকটি 6 নম্বর কার্বন আমরা এখানে লিখে দিয়েছি। তাহলে 1 নম্বর কার্বনের ওএইচ মূলকটি আমার ডান পাশে রয়েছে, অর্থাৎ এটি নিচে দেব আমরা এইটা। তারপরে 2 নম্বর কার্বন ওএইচ মূলকটিও ডান পাশে রয়েছে, তাহলে এটাও নিচে দেব। তারপরে 3 নম্বর কার্বন ওএইচ মূলকটি আমার বাম পাশে রয়েছে, তাহলে এটা উপরে অবস্থান করবে। 4 নম্বর কার্বনের ওএইচ মূলকটি আমার ডান পাশে রয়েছে, তাহলে এটি নিচে অবস্থান করবে। আর বাকি যে অংশগুলো থাকলো সেগুলো হচ্ছে হাইড্রোজেন পরমাণু, সেই হাইড্রোজেন পরমাণুগুলো আমরা যোগ করে দেব। তাহলে হাইড্রোজেন পরমাণু যদি এরকম করে যোগ করে দেওয়া হয় তাহলে এখানে একটি চাকরি গঠন পেয়ে গেলাম, যেটি হচ্ছে আলফা ডি গ্লুকোজ। অর্থাৎ এই আলফা ডি গ্লুকোজটাকে যদি আমরা চক্রাকারে লিখি, এরকম সরল শিকল গঠন থেকে সৃষ্ট যে গঠন পাওয়া গেল সেটিকে যদি রূপান্তর করে লিখি এরকম চাকরি আকারে, তাহলে এরকম একটি গঠন পেয়ে যাবো, যেটি আলফা ডি গ্লুকোজ নামে পরিচিত। এবার বিটা ডি গ্লুকোজের দিকে আসি। বলছিলাম যে এখানে যখন 5 নম্বর কার্বনের ওএইচ মূলকের হাইড্রোজেন পরমাণু যখন 1 নম্বর কার্বনের অক্সিজেনের সাথে যুক্ত হয় তখন ওএইচ মূলক সৃষ্ট ওএইচ মূলকটি যদি বাম পাশে থাকে তাহলে সেটা হবে বিটা ডি গ্লুকোজ। তাহলে বিটা ডি গ্লুকোজের চিত্র হয়ে যাবে এরকম। এখন এখান থেকে আমরা বললাম কি যে ওএইচ মূলক ডান পাশে যেগুলো রয়েছে সেগুলো আমরা নিচে দেব। তাহলে ওএইচ মূলক ডান পাশে রয়েছে, এখানে বাম পাশে রয়েছে প্রথমে 1 নম্বর কার্বন, এটা 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা হলো 6। তাহলে 1 নম্বর কার্বনের ওএইচ মূলকটি রয়েছে আমার বাম পাশে, তার মানে এটা উপরে দিতে হবে, দিলাম। তারপরে 2 নম্বর কার্বন ওএইচ মূলকটি আমার ডান পাশে রয়েছে, তাহলে এটি নিচে দিতে হবে, ওএইচ মূলক নিচে দিয়ে দিলাম। 3 নম্বর কার্বন ওএইচ মূলক আমার বাম পাশে রয়েছে, তাহলে এটা উপরে দিতে হবে, দিয়ে দিলাম। আচ্ছা, 4 নম্বর কার্বনের ওএইচ মূলকটি আমার নিচে রয়েছে, ডান পাশে রয়েছে, তাহলে আমার দিতে হবে এটা নিচে 4 নম্বর কার্বন।
এই তো 5 নাম্বার কার্বনে OH মূলক নেই, সেটা তো অক্সিজেন পরমাণুতে রূপান্তরিত হয়েছে। আর বাকি যেগুলো থাকলো হাইড্রোজেন পরমাণু, এগুলো যোগ করে দিতে হবে। হাইড্রোজেন পরমাণু, এখানে একটা হাইড্রোজেন পরমাণু, এখানে একটা হাইড্রোজেন পরমাণু, এখানে একটা হাইড্রোজেন পরমাণু। তাহলে যে গঠনটি সৃষ্টি হলো সেটি হলো বিটা ডি গ্লুকোজ। তাহলে বিটা ডি গ্লুকোজের চাকরির যে গঠন, এই গঠনটা আসলে আমাদের এভাবে সৃষ্টি হয়। আচ্ছা, এখন বিষয়টি হলো এই ডান বাম মনে না রেখে কিভাবে সহজে লেখা যায় সেটা একটু লক্ষ্য করবো। আমরা প্রথমে এরকম করে একটি গঠন লিখবো, চক্র লিখবো। সেই চক্র থেকে আমরা সহজেই এই গঠনটা লিখতে পারবো। কিরকম ভাবে একটু লক্ষ্য করি, তাহলে এটা সম্ভব হবে। আমরা এটা মুছে দিলাম। তো আমরা প্রথমেই একটা চক্র তৈরি করব, অক্সিজেন সহকারে 6 সদস্য বিশিষ্ট একটি চক্র তৈরি করব। এরকম চক্র তৈরি করার পরে এরকম করে একটা রেখা বসাই দেবো একটা করে। দেওয়ার পরে প্রথমে এখানে লিখবো CH2OH। তাহলে CH2OH লেখার পরে এখানে OH উপরে হয়ে গেছে, তাহলে হাইড্রোজেন নিচে হবে, দিয়ে দিলাম। এবার উপরে OH মূলক রয়েছে, এবার নিচে দিব OH মূলক। তাহলে এই কার্বনে আমাদের OH মূলক হবে নিচে, এখানে তারপরে মানে হাইড্রোজেন। তাহলে এবার OH মূলকটা এখানে উপরে দেব, হাইড্রোজেন দেব নিচে। এবার OH মূলকটা এখানে নিচে দেব, হাইড্রোজেন দেব উপরে। এখন এইটা হবে আমাদের 1 নাম্বার কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা হচ্ছে 6। এই 1 নাম্বার কার্বনের OH মূলকটা আমরা কোথায় দেব তার উপর ভিত্তি করেই মূলত আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ। আমরা যদি OH মূলক নিচে দেই তাহলে এটা হবে আলফা ডি গ্লুকোজ, অর্থাৎ এইটা। আর যদি OH মূলকটি উপরে দেই তাহলে হবে বিটা ডি গ্লুকোজ। তো আশা করি তোমাদের এই জিনিসগুলো অত্যন্ত কাজে লাগবে এবং এরকম সহজভাবে বুঝে রেখে এই জিনিসগুলো যখন পরীক্ষায় আসবে তোমরা সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে বলে আমি মনে করি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও আরেকটি টিউটোরিয়াল নিয়ে আগামী কোনো দিন দেখা হবে। সে অবধি তোমরা ভালো থাকবে। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।